এই জান, কি হয়েছে? কাঁদছিস কেন? কোথায় সমস্যা হচ্ছে বল আমায়। আমি আছি তো। কোথায় কষ্ট হচ্ছে পাখি? শ্রাবণ রায়হানকে পেয়ে আরো জোরে জোরে কান্না করতে করতে বলে। ওরা পাপাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে। রায়হান বুঝতে পারে শ্রাবণ গতকালকের কথা মনে করে স্বপ্নে দেখেছে, তারই মধ্যে রাতের স্বপ্ন দেখে উঠে এভাবে কান্না করছে। রায়হান শ্রাবণকে বুকের মাঝে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে। কিছু হয়নি পাখি, সব খারাপ স্বপ্ন। কিছু হয়নি পাখি, আমি আছি তো। রায়হানের কথাগুলো বলতে বলতে শ্রাবুর দিকে তাকিয়ে দেখে সে আবারও ঘুমিয়ে পড়েছে, তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। রায়হান আর না ঘুমিয়ে সারা রাত শ্রাবুকে নিয়ে বসে থাকে। শ্রাবু ঘুমের মধ্যে কান্না করছে, হাসছে, আবার রায়হানের বুকে আঘাত করছে, আর রায়হান সবটা মুখ বুজে সহ্য করছে। তার যে কিছু করার নেই, সে চাইলেও যে কিছু করতে পারবে না। সে দীর্ঘশ্বাস ফেলে উপরের সিলিং এর দিকে তাকিয়ে বলে। পাপা, তুমি তো আমাকে রেখে চলে গেলে, কিন্তু আমাকে এক বুক কষ্ট দিয়ে গেলে। তুমি দেখতে পাচ্ছ পাপা, আমার হলুদিয়া আজ একদিনের ব্যবধানে মানসিক ভারসাম্যহীন মানুষ হয়ে গেছে। যে মেয়েটা কাল পর্যন্ত ঠিক ছিল, আজ সে প্রায় মানসিক রোগী। তুমি দেখছো পাপা, তুমি কেমন মানুষ ছিলে। তোমার সাথে এই অল্প দিনের পরিচয়ে একটা মেয়ে কতটা ভেঙে পড়ছে তোমাকে হারিয়ে। আর আমি তোমার ছেলের হয়েছিলাম পাপা। আমি ভালো নেই। আমার ভালো থাকা তুমি তোমার সাথে নিয়ে গেলে পাপা। কথাগুলো বলেই রায়হান দুফোঁটা চোখের পানি ফেলে শ্রাবুকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকে। সে আলতো হাতে শ্রাবুর মাথায় হাত বুলিয়ে দেয়, আর ক্ষণে ক্ষণে শ্রাবুর কপালে আদরের পরশ এঁকে দেয়। বাংলাদেশ থেকে তাকে হাজারটা ফোন করা হয়েছে, সে কারো ফোন ধরেনি। রাত সবার সাথে কথা বলেছে, রায়হানের কিচ্ছুই ভালো লাগছে না। কেটে গেল দীর্ঘ আরো 1 মাস, কিন্তু শ্রাবুর কোনো পরিবর্তন নেই। আগের থেকে তার রাগ আরো দ্বিগুণ বেড়ে গেছে। হঠাৎ কান্না করে, হঠাৎ হাসে, আবার হঠাৎ করেই কাউকে না কাউকে আঘাত করে ফেলে। রায়হান এখন যতটা সম্ভব বাড়িতে বসেই অফিসের কাজ সারে, আর রাজি বাকিটা সামলে নেয়। রায়হান শ্রাবুকে নিয়ে 2-3 দিন পর পরই ডক্টরের কাছে যাচ্ছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না, বরং স্বাভাবিক থেকে আরো অস্বাভাবিক হয়ে উঠছে। বাংলাদেশের সবাই শ্রাবুকে নিয়ে বেশ চিন্তিত। তারা আসতে চাইলে রায়হান নিষেধাজ্ঞা জারি করে, তাই রায়হানের কথার অবাধ্য হয়ে আসতেও পারে না। রায়হান মার্টিন হাউসে একাকিত্ব সময় কাটিয়ে আসে মাঝে মাঝে। মার্টিন হাউসে গিয়ে ঘন্টার পর ঘন্টা লিসান মার্টিনের রুমে শুয়ে থাকে, তার পাপার উষ্ণ ছোঁয়া অনুভব করে। 2 দিন পর পর ছুটে যায় তার পাপার কবরখানা দেখতে। তার চারিদিক অন্ধকার হয়ে আসে। শ্রাবু মাঝে মাঝে রায়হানকে অনেক আঘাত করে, আবার নিজেই ভুলে যায় সেসব কথা। যখন আঘাতের চিহ্নগুলো রায়হানের গায়ে দেখে, তখন হাউমাউ করে কান্না করে। রায়হান তাকে শান্ত করলে কিছুক্ষণ পর দেখা যায় সে নিজের গায়ে আঘাত করেছে। এখন তার শরীরে অসংখ্য খামচির চিহ্ন, কামড়ের দাগ। রায়হানের শরীর ঠিক তেমনি অবস্থা। শ্রাবুকে সময় দিতে মিতু সিমরান দেওয়ান দিনের বেশিরভাগ সময় শ্রাবুর সাথেই থাকে। আবার অফিস শেষ করে রাতে শাহরিয়ার দেওয়ান রাজ বাড়িতে এসে শ্রাবুর সাথে সময় কাটায়। এরই মধ্যে শ্রাবুর এই পরিস্থিতির কথা জায়ানের কানেও যায়। সে প্রায় পাগল পাড়া হয়ে যায়। বাংলাদেশ থেকে তারও পাগলামি বেড়ে যায়। সে শ্রাবুর সামনে যাবে না বলে লন্ডনে যাচ্ছে না। রায়হানের আজ একটা জরুরি মিটিং ছিল বিধায় অফিসে এসেছিল। মিটিং শেষ করে রায়হান তার কেবিনে ঢুকতেই তার পার্সোনাল ফোনে ফোন আসে। তার পার্সোনাল ফোনে লিসান মার্টিন, শ্রাবু আর রাজ ছাড়া কেউ কখনো কল দিত না। অচেনা নাম্বার দেখে রায়হান কলটা এত গুরুত্ব দেয় না। পরপর 4বার কল হতেই রায়হান বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করতেই ও পাশ থেকে জায়ান কান্নারত কণ্ঠে চিৎকার করে বলে। এই হারামির বাচ্চা, আমার থেকে আমার জানেমান তুই কেড়ে নিয়ে আজ মানসিক রুগী বানিয়ে দিলি। এই তুই কেন এমন করলি? রায়হান, তুই আমার জানটাকে এত কষ্ট কেন দিলি? আমার জানটা তো পবিত্র ফুল ছিল, তাহলে সেই পবিত্র ফুলকে তুই এইভাবে কেন মানসিক রুগী বানালি? আমার জানটাকে কেন তুই এতটা কষ্ট দিলি রায়হান? কথাগুলো বলতে বলতে জায়ান ফোনের ওপাশ থেকে ঢুকরে কেঁদে ওঠে।
রায়হান জায়ানকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিয়ে টেবিলের উপরে ফোনটা ছুঁড়ে মারে আর টেবিলের উপরে দু হাতের কোনোই ঠেকিয়ে মাথার উপর হাত রেখে ঝুঁকে বসে। কিছুক্ষণ পর আবারও কল আসে। রায়হান ভাবে জায়ান আবারও হয়তো কল করেছে, তাই ইগনোর করে। পরপর 7 বার কল বাজতেই রায়হান ফোনটা হাতে নিয়ে দেখে হলুদিয়া নামে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। রায়হান মলিন হেসে কলটা রিসিভ করে কিছু বলবে তার আগে ফোনের ওপাশ থেকে মিতু কান্নারত কণ্ঠে বলে, রায়হান, ইমিডিয়েটলি পাশে আসো, মায়াবতী সিঁড়ি থেকে পড়ে গেছে। মিতুর কথাটা শোনা মাত্রই রায়হানের হাত থেকে ফোনটা পড়ে যায়। সে আর 1 মিনিটও দেরি না করে অফিস থেকে বেরিয়ে পড়ে। তাকে অফিস থেকে এভাবে বেরোতে দেখে রাজ খানিকটা ভয় পেয়ে যায় আর সাথে সাথে তার ফোনেও মিতু কল করে সব জানায়। রাজ নিস্তব্ধ হয়ে যায়। সেও সবকিছু অফিসের স্টাফ আর ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে। রায়হান 10 মিনিটের ভেতরে বাড়িতে পৌঁছে আর এসে দেখে শ্রাবু ফ্লোরে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। সে দৌড়ে শ্রাবুর কাছে যেতে দেখে শ্রাবু রক্তপাত হচ্ছে। এসব দেখে তার কলিজা মোচড় দিয়ে ওঠে। বুকের ভেতর অজানা ভয় বাসা বাঁধে। সে 1 সেকেন্ডও দেরি না করে শ্রাবুকে কোলে তুলে নেয়। তার সাদা শার্ট শ্রাবুর রক্তে লাল হয়ে যায়। রায়হান শ্রাবুকে কোলে বসে ড্রাইভিং সিটে বসে পড়ে আর সাথে সাথে গাড়ি স্টার্ট দেয়। রায়হানকে আবারও বের হতে দেখে নিজেও রায়হানের পিছু ছুটে আর সাথে সাথে হসপিটালে ফোন করে সব ব্যবস্থা করে ফেলে। শ্রাবু রায়হানের কোলে থেকেই ছটফট করে, এতে রায়হানের ড্রাইভিং করতে সমস্যা হলে সে এক হাতে শ্রাবুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। তার চোখ অসম্ভব রকমের লাল হয়ে যায়, চোখের কার্নিশ বেয়ে পানি পড়তে থাকে। শ্রাবু রায়হানের শার্ট খামচে ধরে কাতর কণ্ঠে বলে, রায়হান ভাই, আমি মরে যাচ্ছি, আমার পেট ব্যথা করছে, আমি মনে হয় বাঁচবো না। শ্রাবুর কথাগুলো রায়হানের বুকে তীরের মতো আঘাত করে। সে ঝাপসা চোখে সামনের দিকে তাকিয়ে থেকে শ্রাবুর মাথায় চুমু খেয়ে বলে, কিচ্ছু হবে না তোর, আমি তোর কিছুই হতে দিব না। আমি আছি তো, এই একটু হসপিটালে এসে পড়ছি, আর একটু ধৈর্য ধর পাখি। রায়হানের পোর্টস হসপিটালের সামনে থামতেই রায়হান শ্রাবুকে নিয়ে গাড়ি থেকে বের হলেই নার্সটা ট্রেসারে করে শ্রাবুকে নিয়ে যায় আর রায়হানও তো তার পিছু ছুটে। রাজ এসে গাড়ি থেকে নামতেই দেখে রায়হানের সাদা শার্ট রক্তে ভরে গেছে। সেও রায়হানের পিছু দৌড়ে যায়। শ্রাবুকে অপারেশন থিয়েটারে ঢুকানো হলে রায়হান থিয়েটারের দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে পড়ে। সে তার 2 হাত চোখের সামনে ধরতেই দেখে শ্রাবুর তাজা রক্ত শার্ট ও রক্তে ভিজে একাকার হয়ে আছে। রায়হানের সামনে আসতেই রায়হান তার দিকে মাথা তুলে তাকায়। রায়হানের সামনে হাঁটু গেড়ে বসে বলে, ভাই, এত রক্ত কিসের? রায়হান অশ্রুসিক্ত নয়নে রাজের দিকে তাকিয়ে বলে, তোর বোনের কথাটা যেন রাজের দুনিয়া কাঁপিয়ে দিল। সে আবার জিজ্ঞেস করে, ভাই, বনুর কি হয়েছে? রায়হান আর কিছু বলে না, চুপচাপ মাথা নত করে বসে থাকে। ঘন্টা 2 পর অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হয়ে রায়হানকে বলে, Chaudhary, do you know that your wife is 2 months pregnant? ডক্টরের এই কথায় যেন রায়হানের মাথায় আকাশ ভেঙে পড়ে। পরপর ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে ডক্টরকে বলে, নো ডক্টর, আই ডিড নট নো এনি অফ দিস। রায়হানের কথায় ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বলে, She was 2 months pregnant, and unfortunately, due to a fall from the stairs, she had a miscarriage. Sorry, we could not save your child. Extremely sorry, sir. ডক্টরের কথাটা কর্ণপাত হওয়া মাত্রই রায়হান 2 পা পিছিয়ে যায় আর রাজ যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। ডক্টর রায়হানকে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। মিতু আর সিমরান দেওয়ানও ততক্ষণে হসপিটালে চলে আসে। মিতু রাজের কাছে গিয়ে রাজকে ডাকতেই তার হুঁশ আসে। সে দৌড়ে রায়হানকে ধরতেই বুঝতে পারে রায়হান নিজের মাঝে নেই। কিছুক্ষণ যেতেই রায়হান রাজের কাঁধে ঢলে পড়ে। রায়হানকে এভাবে ঢলে পড়তে দেখে চিৎকার করে বলে, ভাই, কি হয়েছে আপনার? ভাই, কথা বলুন। এই ভাই, ভাই। রাজ কথাটা বলে চিল্লিয়ে নার্সদের ডাকে। রাজের ডাকে নার্সরা ট্রেসার নিয়ে এসে রায়হানকে একটা কেবিনে নিয়ে যায়। রায়হানের মিনি হার্ট অ্যাটাক হয় আর এদিকে শ্রাবুর ছোট্ট অপারেশন করে তার পেট ওয়াশ করা হয়। শ্রাবুকে কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশন দিয়ে কেবিনে শিফট করে আর অপরদিকে রায়হানের চেক আপ টেস্ট করতে থাকে।
তার মুখে অক্সিজেনের মাস্ক লাগিয়ে স্লাইন দেওয়া হয় আর তাকেও ঘুমের কড়া ডোজ দেওয়া হয়। অপরদিকে শ্রাবকে কেবিনে এনে তার হাতে স্লাইন দিয়ে যায়। প্রায় 4 ঘন্টা পর সন্ধ্যা 6টায় হুঁশ ফিরে রায়হানের। সে আস্তে ধীরে চোখ মেলে তাকায়, তারপর চারিপাশ চোখ ঘুরিয়ে দেখে সে একটা কেবিনের সাদা বেডে শুয়ে আছে। সে আস্তে ধীরে উঠে বসে, সময় নিয়ে কিছুক্ষণ বসে থেকে মুখের অক্সিজেন মাস্ক আর হাতের স্লাইনের ক্যানোলা টান দিয়ে খুলে ফেলে। তারপর বেড থেকে নেমে দেখে তার পরনের সকালের প্যান্ট আর একটা কালো টি শার্ট। রায়হান দাঁড়িয়ে থেকে রাজকে ডাকে। রাজ, রাজ কেবিনের বাইরে ছিল বিধায় এক ডাকেই সাড়া দেয়। জি ভাই। ভেতরে আয়। রায়হান ডাকাতেই রাজ কেবিনের ভেতরে যেতেই রায়হান রাজকে প্রশ্ন করে। আমার শার্ট কোথায়? রায়হানের প্রশ্নে রাজ উত্তর দেয়, আছে ভাই। নিয়ে আয়। নিয়ে আয় বলতেই রাজ কেবিনের বেডের সাইডের টেবিল থেকে শার্টটা নিয়ে রায়হানের হাতে দেয়। রায়হান শার্টটা হাতে নিয়ে কতক্ষণ এক ধ্যানে চেয়ে থাকে সাদা শার্টের লাল রক্তের দাগের দিকে। তারপর সেই শার্টটা বুকের সাথে আঁকড়ে ধরে নীরবে চোখের পানি ফেলে। আজ 1 মাস হলো সে তার পাপাকে হারিয়েছে, আবার 1 মাস পর তার অনাগত সন্তানকে হারালো। এর চেয়ে বেশি কষ্ট আর কি হতে পারে? তার হৃদয় ভেঙে চুরে যাচ্ছে, তবুও কাউকে বলতে পারছে না। রাজ করুণ চোখে রায়হানের দিকে তাকিয়ে থাকে। রায়হান ধীরে সুস্থে চোখ খুলে রাজকে বলে, হলুদিয়ার পরনের কাপড়গুলো মিতুকে বল নিয়ে আসতে। রায়হানের কথা মতো রাজ তাই করল। মিনিট 5 মাথায় মিতু একটা শপিং ব্যাগে কাপড়গুলো নিয়ে এসে রায়হানের হাতে দেয়। রায়হানকে সেই ব্যাগে নিজের শার্টটাও ঢুকিয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ে। রাজ তাকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে বলে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। রাজ আর কিছু না বলে রায়হানকে যেতে দেয়। রায়হান হসপিটাল থেকে বেরিয়ে নিজের পোর্স নিয়ে ছুটে চলল অজানা গন্তব্যে। মিনিট 10 পর গাড়িটি এসে থামে একটা নির্জন রাস্তায়। তখন প্রায় অন্ধকার ঘনিয়ে এসেছে। রাস্তার চারিপাশে কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। রায়হান শপিং ব্যাগটা হাতে নিয়ে গাড়ি থেকে বের হয়ে দাঁড়ায় রাস্তার মাঝখানে। তারপর পিচঢালা রাস্তায় শ্রাবুর ড্রেস আর নিজের শার্টটা শপিং ব্যাগ থেকে ফেলে কিছুক্ষণ কাপড়গুলোর দিকে তাকিয়ে থেকে পকেট থেকে লাইটার বের করে তৎক্ষণাৎ কাপড়গুলোর উপর ফেলে দেয়। লাইটারটা ফেলার সাথে সাথে কাপড়গুলোতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। রায়হান হাঁটু গেড়ে বসে পড়ে আগুনের সামনে। তারপর একটা বিকট চিৎকার করে উঠে সে। চারপাশ একদম ফাঁকা থাকায় তার এই করুণ চিৎকার কেউ শুনল না, বরং সেই চিৎকার ভয়ঙ্কর প্রতিধ্বনি হয়ে ফিরে আসলো রায়হানের কাছে। রায়হান আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমার দুনিয়া কেন এত নৃশংস করে দিলে তুমি? আমার পাপের বোঝা কি এতটাই বেশি ছিল যে প্রথমে আমার পাপাকে আর এখন আমার অনাগত সন্তানকে কেড়ে নিলে? আল্লাহ, তুমি দেখতে পারছো একজন বাবাহারা আর সন্তানহারা তোমার পাপী বান্দা রাহাজারি। আমার বেঁচে থাকার কারণটাকেও তুমি মানসিক রোগী বানিয়ে দিলে, আমার অনাগত সন্তানটাকেও কেড়ে নিলে। আমার পাপের শাস্তি কেন ওই নিষ্পাপ প্রাণীর উপর দিয়ে দিচ্ছ? আল্লাহ, তুমি তো দয়ার সাগর, তাহলে তুমি কি একটু দয়া করতে পারছো না তোমার পাপী বান্দাটার উপর? রায়হান কথাগুলো বলতেই আকাশ ফেটে ঝরঝর করে বৃষ্টি নামে। এক মুহূর্তেই তার সারা অঙ্গ ভিজিয়ে দেয় সেই বৃষ্টি। রায়হান পাথরের মূর্তির মতো বসে থাকে অনেকক্ষণ। কাপড়গুলো পুড়ে গেছে আর বৃষ্টির পানির সাথে সেই পুড়ে যাওয়া কাপড়গুলো ধুয়ে যাচ্ছে। রায়হান ধীর কদমে উঠে দাঁড়ায়, তারপর আবার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। প্রায় ঘন্টাখানেক পর রায়হান হসপিটালে আসে। তার শরীরে এখনো ভিজে প্যান্ট আর টি শার্ট। রাজ রায়হানকে দেখে এগিয়ে আসে আর ব্যাকুল হয়ে বারবার জিজ্ঞেস করে, ভাই আপনি ভিজলেন কিভাবে? আপনার প্যান্ট আর টি শার্ট ভিজিয়ে একাকার। রায়হান রাজের কথা অগ্রাহ্য করে রাজকে জিজ্ঞেস করে, হলুদিয়ার জ্ঞান ফিরেছে? না ভাই, এখনো ফিরেনি, তবে ডক্টরের কথা অনুযায়ী কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। রাজ শোন। জি ভাই বলেন। আমার হলুদিয়াকে তার এই মিসক্যারেজের কথা বলিস না, ইভেন কাউকে বলতে দিস না। ও এমনিতেই ঠিক নেই। রাজ রায়হানের বিষয়টা বুঝতে পেরে বলে, ভাই চিন্তা করবেন না, আমি আগেই সবাই কে না কেউ দিয়েছি, ডক্টরদেরও বলে দিয়েছে বলতে না। তাদের কথার মাঝেই একজন নার্স এসে বলে, Patient has been regaining solution and
হি ইজ এ সার্চিং ফর মিস্টার চৌধুরী, অর্থাৎ আপনাদের রোগী জ্ঞান ফিরেছে এসেছে এবং সে মিস্টার চৌধুরীকে খুঁজছেন। নার্সের কথা শুনে রায়হান রাজকে নিয়ে নিজের পোশাক আনিয়ে চেঞ্জ করে রাজ আর মিতুকে নিয়ে শ্রাবুর কেবিনে যায়। কেবিনের দরজায় দাঁড়িয়ে দেখে শ্রাবু চোখ বন্ধ করে শুয়ে আছে। রায়হান নিঃশব্দে শ্রাবুর কেবিনে ঢুকে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে করে ডাকে, হলুদিয়া পাখি। রায়হানের ডাক শুনে শ্রাবু পিটপিট করে চোখ খুলে রায়হানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁট উল্টে কান্না করে দেয়। তাকে কান্না করতে দেখে রায়হানের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। রায়হান শ্রাবুর শুয়ে থাকা অবস্থায় জড়িয়ে ধরে বলে, পাখি কাঁদছিস কেন, কি হয়েছে বল? শ্রাবু রায়হানকে ডেকে বলে, আমি মরে গেছি, আমার শরীরে অনেক ব্যথা পেয়েছি, আমার পেটেও অনেক ব্যথা পেয়েছি। আপনি জানেন আমি কতটা ব্যথা পেয়েছি? আমি জানি পাখি, আমি জানি তোর অনেক কষ্ট হয়েছে, তার জন্য আই এম সরি পাখি, আই এম রিয়েলি সরি। আজ আমার অফিসে যাওয়া ঠিক হয়নি, আমাকে মাফ করে দিস। রায়হান ভাই, আমার এখনো পেট ব্যথা করছে, এই জায়গাগুলোতে ব্যথা করছে, আমার খুব কষ্ট হচ্ছে। না পাখি, কিছুই হয়নি, ব্যথা কমে যাবে, ডক্টর ওষুধ দিয়েছে তো, সেগুলো খেলেই ভালো হয়ে যাবি। রায়হান ভাই, আমি এখন চকলেট আর কেক খাবো। এখন এগুলো খেলে আরো অসুস্থ হয়ে পড়বি। না, আমি এখনই খাবো। রায়হান শ্রাবুকে রাগাতে চায় না বলে রাজকে বলে, রাজ, যা তোর বোনের জন্য চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি আর ম্যাঙ্গো ফ্লেভারের কেক নিয়ে আয়, আর সাথে তার পছন্দের চকলেট, ডেইরি মিল্ক, কিটক্যাট, স্ন্যাকার্স যত প্রকার আছে সব আনবি, আমার পাখি খাবে। রায়হানের কথা শোনা মাত্রই রাজ সম্মতি দিয়ে সেখান থেকে চলে যায়। আর শ্রাবু খুশি হয়ে রায়হানের গালে টপ করে চুমু খায়। মিতু এগিয়ে এসে বলে, মায়াবতী বাসায় যাবে না। শ্রাবু এবার মিতুর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, বাড়ি যাব, আমার এখানে ভালো লাগে না, কেমন গন্ধ আসে। শ্রাবুর কথায় রায়হান বলে, আজ না, এখন রাত 10টা বাজে আর বাহিরে বৃষ্টি, কাল সকালে ডিসচার্জ করে নিয়ে যাব বাসায়। শ্রাবু তার কথার দ্বিমত পোষণ করে বলে, না না না, আমি আজই যাব, আমার ভালো লাগছে না, আমার দম বন্ধ লাগে এই হসপিটালের গন্ধে। রায়হানের কথা না বাড়িয়ে শ্রাবুকে বসতে বলে ডক্টরের থেকে ডিসচার্জ নিয়ে আসে। কথাগুলো শুনে শ্রাবু ভীষণ খুশি হয়। রায়হান শ্রাবুকে কোলে তুলে নেয় আর মিতুও তাদের সাথে যায়। রায়হান ব্যাক সিটে মিতুর সাথে শ্রাবুকে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। আর মিতু রাজকে ফোন করে বলে বাড়িতেই সব নিয়ে আসতে। রায়হানরা বাসায় আসার আধ ঘন্টা পর রাজ 4 ফ্লেভারের 8টা কেক আনে আর 7 রকমের চকলেট 27টা বক্স আনে। শ্রাবু ড্রয়িং রুমে ছিল বিধায় সেসব দেখে। শ্রাবু খুশি হয়ে সোফা ছেড়ে উঠতে যাবে তখনই তার পেট ব্যথা হয়। তাই রাজ তাকে উঠতে না দিয়ে নিজে আর মিতু মিলে তার সামনে সবকিছু সাজিয়ে দেয়। শ্রাবু সেগুলো পেয়ে পেটের ব্যথা ভুলে খেতে শুরু করে। রায়হান ফ্রেশ হয়ে নিচে নামতেই শ্রাবুকে এমন বাচ্চামো করতে দেখে মলিন হাসে। সেদিনের পর কেটে গেল 15 দিন। রায়হান নিজের বুকে পাথর রেখে শ্রাবুকে আগলে রাখে। রায়হান শ্রাবুকে জানতেই দেয়নি তার মিসক্যারেজের কথা। রায়হান এখন সব কিছু ভুলে এক ধ্যানে শ্রাবুর যত্ন নিতে থাকে। এখন তার একটাই লক্ষ্য, শ্রাবুকে সুস্থ করা। শ্রাবুর জন্য রায়হান স্পেশাল 3 জন নার্স বাসায় এনেছে। শ্রাবু নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। কেটে গেল আরও বেশ কিছুদিন। আজ শ্রাবুর মনটা ভালো। রায়হান মার্টিন হাউসে গেছে। বাড়িতে তেমন কেউ নেই। সকাল 8টার ঘরে। লন্ডনে এখন শীতের প্রলাপ। শ্রাবুর আগে থেকে এখন অনেকটাই সুস্থ, তবে তার রেগে যাওয়াটা আরো বেশি বেড়ে গেছে। এখন আর আগের মতো কান্না করে না, হাসে না, রায়হানকে আঘাত করে না। শ্রাবু সকাল সকাল ড্রয়িং রুমে এসে সারিয়াকে ডেকে বলে, আন্টি, আমাকে 1 কাপ কফি আর স্যান্ডউইচ দেবেন প্লিজ। সারিয়া শ্রাবুর কথা শুনে আলতো হাসে। এই তো শ্রাবু কিছুদিন হলো স্বাভাবিক আচরণ করছে, আর তার সম্পূর্ণটাই হয়েছে রায়হানের যত্নে। এরই মাঝে জায়ান বিভিন্নভাবে শ্রাবুর খোঁজ নিয়েছে। তবে শ্রাবুর মিসক্যারেজের ব্যাপারে হসপিটালের রায়হান, রাজ, মিতু আর বাড়ির সার্ভেন্ট সারিয়া রাধ্যবাদে কেউ জানে না। তাই জায়ান এ ব্যাপারে কিচ্ছুই জানে না। তবে শ্রাবুর সুস্থতার কথা কিছুটা জানতে পেরেছে। জায়ান রোজ রায়হানকে ফোন করে, কিন্তু রায়হান তা ইগনোর করে। সারিয়া কফি আর স্যান্ডউইচ নিয়ে শ্রাবুর কাছে যায়।
শ্রাবু সোফায় বসে টিভিতে কার্টুন ছেড়ে বসে বসে দেখছে। গায়ে তার খুব সুন্দর একটা শাল। রায়হান এনে দিয়েছে শালটা। সবুজ আর গোল্ডেনের সুতোর কাজ, তার উপর সাদা স্টোনের কাজ। একদম নজর কাড়া শালটা। রায়হান খুঁজে খুঁজে বেছে বেছে এইরকম আরও 20টা শাল, 12টা সোয়েটার আর 10টা ওভারকোট এনে দিয়েছে। সারিয়া শ্রাবুর সামনের সেন্টার টেবিলের উপরে খাবারগুলো রেখে চলে যেতে নিলে শ্রাবু তাকে পিছু ডেকে বলে, আন্টি রায়হান ভাই কোথায়? সারিয়া শ্রাবুরটাকে পিছু ফিরে স্বাভাবিকভাবে বলে, মার্টিন হাউস গেছে। ও হুম। জানেন আন্টি, পাপা না বড্ড স্বার্থপর ছিল, তাই তো আমাকে এত আদর দেখিয়ে লোভী বানিয়ে পালিয়ে গেল। আমাকে কষ্টে রেখে সে পালিয়েছে তার আপন ঠিকানায় ঘর বেঁধে। শ্রাবুর কথায় সারিয়া তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে ভাবে, মানুষ ঠিকই বলে জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায় না, বা সন্তান হওয়াও যায় না। এই যে কদিনের পরিচয় লোকটা কে কত ভালোবাসবে, বাবার আসনে বসেছিল, আজ সেই মানুষটা অনুপস্থিতিতে জন্ম না দেওয়া সন্তানটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। পাপা হারানোর যন্ত্রণা মানসিক রোগ হয়ে নিজের অনাগত সন্তানটাকেও হারালো। তার ভাবনার মাঝেই শ্রাবু বলে, আন্টি, পাপার কবরটা জিয়ারত করতে যাব। শ্রাবুর কথায় সারিয়া বলে, প্রিন্স কিন্তু সেখানে মেয়েদের যাওয়া নিষেধ। কেন? আমি সেটা সঠিক জানি না, তবে রায়হান বাবা যদি নিয়ে যেতে পারে তাহলে যেতে পারে। তাহলে উনি আসলেই আমি ওনাকেই বলবো নিয়ে যেতে। সেটাই ভালো হয়। আচ্ছা ঠিক আছে। সারিয়া আর কিছু না বলে চলে যায় সেখান থেকে। সকাল 10টায় বাড়ি ফিরে রায়হান। বাড়ির সদর দরজা থেকে তার চোখ যায় সোফায় ঘুমানো শ্রাবুর দিকে। সে নিঃশব্দে শ্রাবুর সামনে এসে দাঁড়ায়। তখনই সারিয়া এসে রায়হানকে বলে, বাবা, প্রিন্স বলছিল বড় সারের কবর জিয়ারত করতে যেতে চাই, তুমি কি নিয়ে যেতে পারবা? চেষ্টা করব। দেখো বাবা, চেষ্টা করে যদি ওর মনটা একটু হালকা হয়। সারিয়া চলে যেতেই রায়হান শ্রাবুর মুখের সামনে ফ্লোরে বসে। শ্রাবুর শুকনো ঠোঁটে চুমু খেয়ে কোমল কণ্ঠে কয়েকবার ডাকে, তবুও সাড়া দেয় না, শুধু নড়াচড়া করে। রায়হান আবারও ডেকে বলে, হলুদিয়া পাপার কবর জিয়ারত করতে যাবি? রায়হানের কথা শ্রাবুর কর্ণে পৌঁছানো মাত্রই তড়িৎ বেগে সোফায় উঠে বসে। রায়হানের দিকে তাকিয়ে বলে, সত্যি নিয়ে যাবেন? হুম। আমাকে ভেতরে ঢুকতে দেবে? না, তা দিবে না, তুই বাহির থেকে দেখবি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে নিবি। ঠিক আছে। তারপর দুজনেই রুমে চলে যায় ফ্রেশ হতে। আধ ঘন্টার মধ্যেই তারা রেডি হয়ে যায়। শ্রাবুর পরনে কালো বোরখা, কালো হিজাব, কালো নিকাব। রায়হানের পরনে সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা। তারা সারিয়াকে বলে বেরিয়ে পড়ে। তারপর বাহিরে এসে তারা দুজন গাড়িতে উঠে বসে। রাজ ড্রাইভিং সিটে আর রায়হান শ্রাবু ব্যাক সিটে। গাড়ি চলতে শুরু করে ইস্ট লন্ডন মুসলিম সেমিস্ট্রি কবরস্থান। 40 মিনিটের মধ্যেই তারা ইস্ট লন্ডন মুসলিম সেমিস্ট্রি কবরস্থানে এসে পৌঁছায়। শ্রাবু গাড়ি থেকে নেমে সাইডে দাঁড়ায় আর তার পাশে রায়হান দাঁড়ায়। রায়হান শ্রাবুকে বলে, তুই এখানে দাঁড়িয়েই জিয়ারত কর, আমি ভেতরে যাচ্ছি। রায়হানের কথায় শ্রাবু সম্মতি দিতেই রায়হান কবরস্থানের ভিতরে চলে যায় আর শ্রাবু সেখানেই দাঁড়িয়ে কবর জিয়ারত করে। রায়হান লিসান মার্টিনের কবরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ থেকে তারপর কবর জিয়ারত করে। কবর জিয়ারত শেষ হতেই রায়হান কবরের সামনে হাঁটু গেড়ে বসে বলে, জানো পাপা, আমার না খুব কষ্ট হয়। কিছুদিন হলো তোমাকে হারালাম, তার 1 মাস পর আমার অনাগত সন্তানকে হারালাম। আমি যে নিঃস্ব পাপা, তুমি কেন আমাকে একা করে চলে গেলে? আমার যে তোমাকে ভালোবাসি পাপা, কথাটা বলা বাকি ছিল। পাপা, তোমার মামুনি এসেছে গেটে বাহিরে দাঁড়িয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে তোমার কবর জিয়ারত করছে। তার ভিতরে আসার অনুমতি নেই বলে আসতে পারছে না। না এসে ভালোই হলো, এখানে আসলে সে আরও কান্না করত, তখন তার অবস্থা আরও খারাপ হতো। পাপা, আমি ভালো ছেলে, ভালো বাবা হওয়ার যোগ্য ছিলাম না বলেই হয়তো আল্লাহ তোমাদের আমার কাছ থেকে নিয়ে গেল। কথাগুলো বলেই রায়হান নীরবে চোখের পানি ফেলে আর বাহিরে শ্রাবু দাঁড়িয়ে থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে লিসান মার্টিনের কবরের দিকে। তার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে, নিকাব ভিজে একাকার। রায়হান আর কিছুক্ষণ পর কবরস্থান থেকে বের হতেই রাত চলে যায় কবর জিয়ারত করতে। রায়হান শ্রাবুর কাছে এসে মলিন হেসে বলে, খারাপ লাগছে? নিকাবটা খুলে ফেল। এখানে খুলবো? সমস্যা নেই, খুলে ফেল।
রায়হান কথাটা বলতেই শ্রাবণ নিকাবটা খুলে ফেলে। আর তখনই দূর থেকে কেউ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্রাবুর দিকে। তার চোখ যেন সরছিলই না শ্রাবুর থেকে। সে আগে থেকেই শ্রাবুর প্রতি কিছুটা দুর্বল ছিল বিধায় রায়হানের পাপাকে মেরে ফেলেছে। আর ভেবেছিল রায়হানকেও এক সময় সুযোগ বুঝে টপকিয়ে দিবে। কিন্তু আজ শ্রাবুকে দেখে সে মনে মনে বলে, ওই বুড়োকে না টপকে আগে মিস্টার আরসিকে টপকানোর দরকার ছিল। এই মেয়ে কিনা মিস্টার আরসি এর বউ আর কাজিন, এমন মেয়ে তো আমার ঘরের বউ হিসেবে শোভা পায়। তার ভাবনার মাঝেই রায়হান আর শ্রাবু গাড়িতে উঠে বসে আর রাজ এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। তারপর মুহূর্তেই গাড়িটি সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে লোকটি। তখনই তার অ্যাসিস্ট্যান্ট রিভান ডেকে বলে, হ্যারি স্যার চলুন, বাড়ি ফেরা যাক। বড় স্যার আপনাকে তাড়াতাড়ি যেতে বলছে। হ্যারি আর কিছু না বলে চলে যায় সেখান থেকে। জায়ান বসে আছে তার বন্ধু শায়ারের সাথে সেই সেন্টার পার্কে। শায়ার আসতে না চাইলেও জায়ান তাকে এক প্রকার জোর করে নিয়ে আসে। রাত প্রায় 10টার কাছাকাছি। পার্ক পুরো খালি। যারা আছে তারা একে একে চলে যাচ্ছে। শুধু কয়েক যুগল প্রেমিক প্রেমিকা বসে আছে। জায়ান তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জায়ানকে এভাবে বসে থাকতে দেখে শায়ার বিরক্ত হয়ে ঘাসের উপর শুয়ে পড়ে। তারপর জায়ানের দিকে তাকিয়ে বলে, শায়ারের কথায় জায়ান তৎক্ষণাৎ উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, জানি না কেন এসেছি, তবে আজ অনেক মন চাচ্ছিল এখানে আসতে। জায়ানের কথায় শায়ার কিছু একটা ভেবে বলে, এই ওয়েট, আজ কত তারিখ? জায়ান ভনিতে ছাড়াই বলে, ফেব্রুয়ারির 11 তারিখে। জায়ানকে অবকটে তারিখ বলতে দেখে শায়ার ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলে, 17 বছর আগে এই দিনেই তো তুই শ্রাবন্তীকে দেখেছিলি, তাই না? হুম। শায়ার অবাক হয়ে শুধায়, আবার এত সহজে স্বীকার করছিস? স্বীকার না করার কি আছে? আর কত জায়ান? যতদিন দেহে প্রাণ আছে। ভাই, ওর শরীরের ওপর এখন অন্য একজনের রাজত্ব চলে, তবুও কেন তাকে নিয়ে পড়ে আছিস? ভালোবাসি বলে। পাগলামি বন্ধ কর ভাই, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমি আবেগ দিয়ে না, বিবেক কাজে লাগিয়ে সবকিছু বলছি। তার মানে তুই তাকে সারাটা জীবন এভাবে ভালোবাসবি? হুম। ভাই, তোর মামাতো বোন ফাহিয়া, ও তো কম সুন্দর না, তাকে বিয়ে করে সংসার করলেই তো পারিস। মনে একজনকে রেখে অন্যজনের সাথে সংসার কখনোই হয় না। সৌন্দর্য সারা জীবন সবার থাকে না শায়ের। আমি সৌন্দর্য দেখে তাকে ভালোবাসিনি। আর ফাহিয়া আমার ছোট বোন। ছোট বোন? আপন ছোট বোন তো না ভাই, মেয়েটা তোকে ভীষণ ভালোবাসে, মেনে নেবে। আমি এখনো তাকেই ভালোবাসি শায়ের। আর সারা জীবন দরকার হলে এভাবেই থাকবো, তবুও তার জায়গা কাউকে দেব না। শায়ার আর কিছু বলে না। আর কি বা বলবে? যে ছেলে নিজ থেকে বুঝে না তাকে আর কিভাবে বোঝানো যায় তার জানা নেই। শায়ার কিছুক্ষণ চুপ থেকে জায়ানকে বলে, পুরো পার্ক খালি, শুধু দূরে দূরে কিছু ভালোবাসার পাখি বসে আছে। একটা গান গা। মুড নেই। গাওয়া শুরু কর, মুড চলে আসবে। ভালো লাগছে না শায়ের। জায়ান আর কিছু বলে না। তবে কিছুক্ষণ চুপ থেকে নিজেও শায়ারের সাথে ঘাসের উপরে শুয়ে নিকশ কালো আকাশের দিকে তাকিয়ে গান ধরল। সখী ভালোবাসা কারে কয়, সখী ভালোবাসা কারে কয়, হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি, এ ব্যথা প্রাণে নাহি সয়। সখী তুমি কেন গো, কেন বোঝো না, তুমি না একা কি সময় কাটে না। এই বুকে আছে যত ভালোবাসা, তোমায় নিয়ে বেঁধেছিল স্বপ্নের বাসা। তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা। মন আজ পথ চেয়ে রয়, তুমি আসবে বলেছে হৃদয়। কেন অভিমান করে চলে গেলে তুমি, এ ব্যথা প্রাণে নাহি সয়। সখী ভালোবাসা কারে কয়, সখী ভালোবাসা কারে কয়, হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি, এ ব্যথা প্রাণে নাহি সয়। এখনো তোমার আশায় পথ চেয়ে থাকি, কেন তুমি স্বপ্নে এসে নাও মিছে ফাঁকি। এই বুকে আছে যত ভালোবাসা, তোমায় নিয়ে বেঁধেছিল স্বপ্নের বাসা। তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা।
মন আজ পথ চেয়ে রয়, তুমি আসবে বলেছে হৃদয়, কেন অভিমান করে চলে গেলে তুমি, এ ব্যথা প্রাণে নাহি সয়। সখী ভালোবাসা কারে কয়, সখী ভালোবাসা কারে কয়, হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি, এ ব্যথা প্রাণে নাহি সয়। তার গান শেষ হতেই সায়ার বলে,